দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। জুলাই মাসে দেশের রপ্তানি আয়ে নতুন রেকর্ড। ট্রাম্পের শুল্ক নীতির সংখ্যায় ক্রেতাদের বাড়তি পণ্য কেনার প্রবণতার ফল বলছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো শুল্ক বিষয়ক চুক্তি হয়নি, আরও দর কষাকষির সুযোগ আছে বলছেন অর্থ উপদেষ্টা। খাদ্য নিরাপত্তাহীনতার তালিকায় ৪ নম্বরে বাংলাদেশ। বিচলিত না হয়ে পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেশে নতুন রেকর্ড তৈরি হয়েছে রপ্তানি আয়। সবশেষ মাস জুলাই এসেছে $477 কোটি, যা একক মাস হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ রপ্তানি আয়। রপ্তানিকারকরা বলছেন, ঈদের মাসে জমে থাকা পণ্য খালাস ও ট্রাম্পের শুল্ক নীতির সংখ্যা থেকে ক্রেতা প্রতিষ্ঠানের বাড়তি পণ্য কেনার প্রবণতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, গেল বছর আন্দোলন সংগ্রামের কারণে কম রপ্তানি হয়, এবছর প্রবৃদ্ধি বেশি দেখাচ্ছে। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। তথ্য বলছে, সাধারণত দেশে প্রতি মাসে যে পরিমাণ রপ্তানি আয় আসে তার অন্তত 85% মতো আসে এক পোশাক থেকে। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে এ খাত থেকে আয় এসেছে $396 কোটি, যেখানে গেল অর্থ বছর একই সময়ে এসেছিল $318 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে পোশাক খাতের আয় বেড়েছে $78 কোটি বা 24.5%-এর মতো। ঈদের কারণে 10-12 দিন বন্ধ ছিল, ওই বন্ধের কারণে একটা গত মাসে কম গেছে। ওই মালামালগুলি এসে এই মাসে একটা অতিরিক্ত মাল শিপমেন্ট গেছে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হতে পারে যে আমেরিকার বাজারে যে নতুন করে যে ট্যারিফ আরোপিত হচ্ছে বা হবে, সেইটার কারণে আগে যত মাল শিপমেন্ট করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এই দুইটা কারণে প্রবৃদ্ধি কিছু হওয়ার কথা এবং সেটা হয়েছে, কিন্তু 25%টা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। বড় প্রবৃদ্ধি এসেছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকেও। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই মাসে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে $12.74 কোটি। 2024-25-এর একই সময়ে যা ছিল $9.82 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় 29.5%। আমাদের যে লেদারটা এক্সপোর্ট হয় চায়নাতে, সেই মার্কেটটা হলো জুলাই থেকে নভেম্বর পর্যন্ত খুব ডিমান্ড থাকে লেদার ইন চায়না। ডিউ টু আমাদের যে আর্টিকেলটা, এটা চায়নাতে এই সময়টা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। সেকেন্ড হলো আমাদের ধরেন লেদারের যে প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি বা আমরা নন লেদার যেটা এক্সপোর্ট করি, সেটা কিন্তু ডে বাই ডে বাংলাদেশ মার্কেটে কিন্তু ডিমান্ড বাড়তেছে এবং আমরা কিন্তু নতুন ফ্যাক্টরি আসতেছে, ডিমান্ড বাড়তেছে, সেজন্য আমাদের কিন্তু প্রবৃদ্ধিও বাড়তেছে, এক্সপোর্টও বাড়তেছে। চলতি অর্থ বছরের প্রথম মাসে পোশাক ও চামড়া ছাড়াও বেড়েছে কৃষি পণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, মাছ, প্লাস্টিক সহ বেশ কিছু পণ্যের রপ্তানি আয়, যার উপর ভর করেই জুলাই মাসে মোট পণ্য রপ্তানি আয় এসেছে $477 কোটি। আগের অর্থ বছর একই সময়ে এ আয় ছিল $382 কোটি, অর্থাৎ বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় 25%। শুধু আয় বাড়েনি, বরং একক মাস হিসেবে তৈরি হয়েছে নতুন রেকর্ডও। যে বেজের সঙ্গে আমরা তুলনা করছি, অর্থাৎ বিগত বছরের জুলাই মাসে এই সময়টা কিন্তু তখন আমাদের যে আন্দোলন, সেটার সময় এই জুলাই মাসে টুঙ্গে ছিল এবং এই সময়ই আন্দোলনটা সবচেয়ে বেশি দাঁড়াবাতে এবং এই ফলে এক্সপোর্ট সেই সময়কে রপ্তানি বিভিন্নভাবে এটা বাধাগ্রস্ত হয়। কাজে সেটা একটা বেজ, যেটা সেই বেজের তুলনায় বেশি হওয়াটা খুবই স্বাভাবিক। হিসেব বলছে চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে রপ্তানি আয় বেড়েছে 43%। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। শুল্ক আরোপ নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে একটি ভালো অবস্থানে এসেছে, তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। জানান, রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি। চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে। মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা। তিনি বলেন, এখানে প্রতিযোগী দেশের কথা বিবেচনা করতে হবে। এটা বিশ্ব বাণিজ্য সংস্থার WTOর চুক্তি না, এটা একটা দেশের সাথে আরেকটা দেশের 1-to-1 চুক্তি। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান ভালো জায়গায় রয়েছে বলে দাবি করেন তিনি। এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু
আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে, সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, এটা দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা হয়তো 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে। এই জন্য খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের শীর্ষ 5 দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকায় বিচলিত নন দেশের কৃষি অর্থনীতিবিদরা। তাদের মতে গেল 3 দশকে ধারাবাহিকভাবে বেড়েছে খাদ্যের উৎপাদন আর মাথাপিছু আয়। এরপরও পুষ্টিকর খাদ্য সবার কাছে পৌঁছে দিতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। পরামর্শ দিয়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানোর। ব্যক্তি কিংবা পরিবার পর্যায়ে অর্থ বা সম্পদের অভাবে খাদ্য প্রাপ্তির সীমিত সুযোগকে বলা হয় খাদ্য নিরাপত্তাহীনতা। বিশ্বের 53টি দেশ ও অঞ্চলের প্রায় 29.5 কোটি মানুষ এমন ঝুঁকিতে আছে। সেই তালিকার উপরের দিকে অর্থাৎ চতুর্থ অবস্থানে বাংলাদেশ। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে দেশের 44% বেশি বা 8.25 কোটি মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পায় না এখনো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টাকার অবমূল্যায়ন হওয়া এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে কিন্তু এই খাদ্যশস্যের দাম বেড়ে যায়। বিপরীত দিকে দেখেন আপনার, যারা আমাদের নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর যারা মধ্যম আয়ের মানুষ, তাদের আয় তেমন বাড়েনি। যদি আয় না বাড়ে, ফুড আইটেমের দাম বেড়ে যায়, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবেন? আইদার আপনার কম খেতে হবে অথবা আপনি অপুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে। শুধু খাদ্য সংকট নয়, স্বাস্থ্যকর বা সুষম খাদ্য গ্রহণের দিক থেকেও পিছিয়ে আছে বাংলাদেশ। দেশের মোট জনসংখ্যার 10% বেশি মানুষ এখনো অপুষ্টির শিকার। তথ্য বলছে 2004 থেকে 2006 সাল পর্যন্ত দেশে অপুষ্টির শিকার মানুষের হার ছিল মোট জনসংখ্যার 15% মতো। যদিও গেল 2 দশকে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, দাঁড়িয়েছে 10.5%। তবে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টিজনিত ওজন কম থাকার হার 10% হওয়াকে আশঙ্কাজনক বলছেন বিশ্লেষকরা। 2-3 দশক ধরে আমরা ক্রমাগত যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি, তো তার ফলে এই পুষ্টিহীনতায় ভুগছে এমন মানুষের সংখ্যা আরও অনেক কমে যাবার কথা ছিল, কিন্তু এই রিপোর্টে দেখা যাচ্ছে যে সেটি কমে নাই, বরং অপুষ্টির শিকার যে 5 বছরের কম বয়সী যে শিশু, তাদের সংখ্যাটা বেড়ে গেছে। এটি আমাদের জন্য একটা আশঙ্কার ব্যাপার। অবশ্য জাতিসংঘের এমন প্রতিবেদনে বিচলিত নন কৃষি অর্থনীতিবিদরা। কেননা বিগত 3 দশকে দেশে ক্রমাগত খাদ্যের উৎপাদন বেড়েছে মাথাপিছু আয়ও। তবে ঘাটতি রয়েছে আমদানি নির্ভর খাদ্য আর দেশে উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থাপনায়। এমন অবস্থায় খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রোটিন ও ফলমূল জাতীয় খাবারের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। পরামর্শ দিয়েছেন কৃষিতে বৈচিত্র্য আনার। ইটস ট্রু যে আপনি 4তে বলছেন, আমি এতে খুব বিচলিত না, আবার আমি খুব শঙ্কিত না। আমার অ্যাক্সেস টু ফুডটা বাড়ানোর জন্য যদি আমি আয় বাড়ানোর চেষ্টা করি, বা তাদের যাদের আয় কমে গেছে তাদেরকে কম মূল্যে দেওয়ার ব্যবস্থা, ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে একটু ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু এই অবস্থার অনেক উন্নতি করা সম্ভব। যে উৎপাদন যেমন আমরা বৃদ্ধি করব এই বৈচিত্র্যময় কৃষিতে, তেমনিভাবে বাজার ব্যবস্থাটা যেন এমন হয় যে উৎপাদক যেমন তার একটা ভালো দাম পাবে, তেমনিভাবে ক্রেতা এবং ভোক্তাও যেন মোটামুটি সুলভ মূল্যে এগুলো বাজার থেকে কিনতে পারে। তাহলে আমার মনে হয় যে সময় লাগতে পারে, আমরা একটা ইতিবাচক দিকে অগ্রসর হতে পারব। বিশ্লেষকরা বলছেন, পরিবহন গুদামজাতকরণের মতো দুর্বল ব্যবস্থাপনার কারণে উৎপাদিত 45% খাদ্য নষ্ট হয়। খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে এ বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হাইকোর্টে শুল্ক, ভ্যাট ও আয়কর সংক্রান্ত যত মামলা বিচারাধীন তার 70%ই চট্টগ্রাম কেন্দ্রিক। বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, ঢাকায় এসে এসব মামলা মোকাবিলা করা তাদের জন্য ভোগান্তির কারণ। চট্টগ্রামের আইনজীবী, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট মহল চট্টগ্রামে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ দাবি করেছেন। রবিউল টিপুর ক্যামেরায় নাজবুল সাদিকের রিপোর্ট। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম মহানগরীতে নেই হাইকোর্টের সার্কিট বেঞ্চ, তাই বিচার প্রার্থীদের ছুটতে হয় ঢাকায়। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হয় অধিক অর্থ ও সময়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এখন প্রায় 6000। এদের মধ্যে 2000 আইনজীবী হাইকোর্টে মামলা পরিচালনার অনুমতিপ্রাপ্ত। তবে সার্কিট বেঞ্চ না থাকায় তাদের পেশাগত কাজের জায়গা সীমিত।
চট্টগ্রামের আইনজীবী সমাজ, বিশেষ করে চট্টগ্রামস্থ যারা হাইকোর্টের লয়ার হিসেবে এনরোল আছে, ওখানে সদস্যভুক্ত, প্রত্যেকেই চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চের ব্যাপারে একমত, তাদের কোনো দ্বিমত নাই। চট্টগ্রাম আইনজীবী সমিতির তথ্য মতে বর্তমানে হাইকোর্টে বিচারাধীন শুল্ক, ভ্যাট ও আয়কর মামলার সংখ্যা প্রায় 25,000। এর 70% চট্টগ্রাম কেন্দ্রিক। চট্টগ্রামে একটি হাইকোর্ট বেঞ্চ থাকলে এই মামলা নিষ্পত্তি সহজ ও দ্রুততর হতো বলছেন আইনজীবীরা। অ্যাডমিরালটি জুরিসডিকশন চট্টগ্রামে 90% বাণিজ্য বা আমদানি রপ্তানি বা আয় চট্টগ্রাম থেকে হয়। এই জন্য চট্টগ্রামে এখানে বিজনেস হাব যেটা চাকতাই খাতুনগঞ্জ থেকে শুরু করে আগ্রাবাদ এবং চেম্বার অফ কমার্স, বিজিএমএ সব 80% প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রামে। তো এই চট্টগ্রামে যদি একটা হাইকোর্ট বেঞ্চ না থাকে তাহলে অর্থনৈতিক চাকাকে সচল করা কখনো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের স্বার্থে নয়, দেশের স্বার্থেই এই সাংবিধানিক অধিকার দ্রুত বাস্তবায়ন করতে হবে। আইন তো শুধু আইনজীবীদের জন্য না, আইনের একটা অংশ হচ্ছে আইনজীবীরা। তো এখন আমরা যারা ভুক্তভোগী যারা আছি, আমরা যেন আইনের প্রতিকারটা সহজে এবং আমাদের হাতের কাছে পাই, এটা পাওয়াটা হচ্ছে আমাদের আইনগত অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। প্রধান সমুদ্র বন্দর কিন্তু এখানে, আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্যের 80% এই বন্দর দিয়ে হয়। সুতরাং ট্রেড ডিসপিউটগুলোর জন্য আমরা যেন ঢাকাতে যেতে না হয়। সম্প্রতি সরকারের আইন ও বিচার সংস্কার কমিটিও চট্টগ্রামে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বিভিন্ন বাজারে বেড়েছে ডিম, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। সপ্তাহের শুরুতে প্রতি হালি ডিম 36 টাকায় বিক্রি হলেও বুধবার গাইবান্ধায় এর দাম উঠে যায় 44 টাকায়। খাদ্যের দাম বৃদ্ধির কারণে খামারিরা ডিমের দাম বাড়িয়েছে দাবি দোকানিদের। যশোরে বিভিন্ন বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকায়। এদিকে সরবরাহ কমের অজুহাতে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি কাঁচামরিচ কেজিতে 80 টাকা বেড়ে 240 টাকায় বিক্রি হয়েছে। বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে রাজবাড়ীতে পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে 60 থেকে 65 টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযানে শহরতলির হালুয়াঘাট থেকে অর্ধ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিক জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় যৌথ অভিযানে 333 পিস ভারতীয় শাড়ি ও 1290 পিস কসমেটিক্স জব্দ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5471-এ। হাত বদল হয়েছে 889 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 154টির, কমেছে 184টির, আর অপরিবর্তিত রয়েছে 62টির দর। এবার ভারতের ওষুধ এবং সেমিকন্ডাক্টর পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে বিপুল জ্বালানি তেল কেনা বন্ধ না করায় ভারতকে এই হুঁশিয়ারি দেন তিনি। এই পদক্ষেপে ভারতের বাণিজ্য এবং রপ্তানি শিল্পকে বড় সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করলেও এবার ভারতের উপরই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে দেশটির রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে। এবার শুল্ক হার আরো বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ঔষধ ও সেমিকন্ডাক্টর পণ্যের উপর উচ্চ শুল্ক বসানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে, যা রাশিয়ার যুদ্ধ মেশিনকে সচল রাখছে। ভারত তেল কেনা চালিয়ে গেলে বিষয়টি নিয়ে নাখোশ থাকবেন বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা আপাতত বন্ধ করবে না ভারত, এমনটাই জানিয়েছে। এতে আরও খেপেছেন ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমদানিকৃত ঔষধ শিল্পের উপর 150 থেকে 250% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে ভারতের জন্য 24 ঘন্টার মধ্যেই বাড়ানো হবে শুল্ক হার। জেনেরিক ঔষধ উৎপাদনে বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ ভারত। যুক্তরাষ্ট্র ভারতীয় ঔষধের সবচেয়ে বড় বাজার। আমেরিকার জেনেরিক ঔষধের প্রায় 45% আসে ভারত থেকে। ফলে ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের ঔষধ শিল্পকে সরাসরি ধাক্কা দিবে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর চিপের মতো গুরুত্বপূর্ণ পণ্যও শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হবে। বিশ্লেষকরা বলছেন অতীতে ভারত আমেরিকার সম্পর্ক
অনেকটা কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কিন্তু ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে এই সম্পর্ক এখন স্বনির্ভর হয়ে উঠছে। ভারত হয়তো এই বাণিজ্য যুদ্ধে সরাসরি সংঘাত এড়িয়ে চলবে, কিন্তু একই সঙ্গে তারা তাদের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে এবং নতুন রপ্তানি বাজার খুঁজতে জোর দিবে। এদিকে ট্রাম্পের হুমকিতে ইতিমধ্যে ভারতের পুঁজিবাজারে দরপতন দেখা গেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর শেয়ার দরে পতন হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।